বিএনপি এবং জামায়াত ইসলাম, যাদের কাছে আমরা আশা করেছিলাম বাংলাদেশের এই যে একটা গণতান্ত্রিক পরিবর্তন হচ্ছে, যে যদি আমরা একটা গণতান্ত্রিক সংবিধান করতে পারি, যে সংবিধানের অধীনে বিভিন্ন ধরনের আইন হবে, তার মধ্যে শ্রম আইনও আছে, তাহলে কিন্তু আজকের তুলনায় শ্রমিকদের আরেকটু বেটার পরিস্থিতি হবে। এটা আমরা তাদের কাছে প্রত্যাশা করেছি, কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখতে পেয়েছি এই দুটো রাজনৈতিক দল জুলাই সনদকে আসলে ব্যবহার করেছে নিজেদের রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য, এখনো ব্যবহার করে যাচ্ছে। মানে এটাকে এক ধরনের জিম্মি করেছে জুলাই সনদকে। আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াত প্রতি মুহূর্তে আঙ্গুল বাঁকা করা সোজা করার হুমকি দিচ্ছে, তারা রাস্তায় নামবে, ঢাকা শহরের চেহারা বদলে দেবে, এই সমস্ত কথা বলছে। পাল্টা দিক থেকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারাও রাস্তায় নামবে এবং একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে। এই কথাগুলো আমরা তাদের মুখ থেকে শুনছি। এখন তাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা কি মানে তারা কি কোনো কারণে এরকম একটা আস্থায় মতো তৈরি হয়েছে কিনা যে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে, এই জন্য নির্বাচনের আগে সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি করে তারা আসলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, এরকম তাদের কর্মকাণ্ডে আমার হচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এবং এই দুই রাজনৈতিক পুরোটা সময় জুড়ে রাজনৈতিক স্বার্থের বাইরে জনগণের যেটা স্বার্থ, এটার দিকে মনোযোগ দেয় নাই। এবং এটার সবচেয়ে বলবো আমি যে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বিএনপি। বিএনপি এখন আপনারা দেখেছেন যে পুরো জাতিকে সাক্ষী রেখে তারা কমিশনের ভিতরে, আপনারা তো এখানে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক মূল্যায়নের অভাব নিয়ে কথা বলছেন যে রাজনৈতিকভাবে মূল্যায়ন করা হয় নাই, যেইটা তারা একমত হয়েছে কমিশনে, এইটা এখন অস্বীকার করছে। আমরা কোথায় আছি বোঝার চেষ্টা করেন একটু। কমিশনে পুরো জাতিকে সাক্ষী রেখে, আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে সাক্ষী রেখে তারা বললেন, আমরা সবাই একমত হলাম এবং সেভাবেই আলোচনাটা প্যাক আপ হলো যে একটা জুলাই সনদ আদেশ দেওয়া হবে এবং তারপরে গণভোট হবে। গণভোটে সবাই আমরা একমত হয়েছি, টাইমিং নিয়ে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু গণভোট হয়েছে এবং সেই গণভোট পরবর্তীতে ডুয়েল রোল বা দ্বৈত ক্ষমতা থাকবে, যার মধ্য দিয়ে তারা জুলাই সনদকে বাস্তবায়ন করবে। এই রোডম্যাপে সবাই একমত হওয়ার পরে বাইরে এসে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে দায়িত্বশীল পর্যায় থেকে কি কি বলা হচ্ছে। তারা বলার চেষ্টা করছেন যে জুলাই ভুলে যান, আমাদের 31 দফায় শেষ কর, কিসের জুলাই সনদ, কিসের মানে রাষ্ট্র সংস্কার কিংবা কিসের কমিশন, ওই কমিশনার এখন প্রাসঙ্গিক না। এই কথাগুলো খুবই দায়িত্বশীল পর্যায়ে। এবং আমরা আরো অবাক হয়ে দেখেছি যে বিএনপি মহাসচিব বর্ষিয়ার রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকের এক সমাবেশে শেষ পর্যন্ত তিনি এইটা বলেছেন যে জনগণ গণভোট বোঝে না। আশ্চর্য কথা। আমার ধারণা যে বিএনপি একটা ডিমেনশিয়ার মধ্যে আছে, মানে একটা স্মৃতি ভ্রষ্ট হয়েছে বিএনপি। তারা নিজেদের ইতিহাস ভুলে গেছে। এই দল গঠন করার প্রক্রিয়ায় গণভোট অতপ্রতভাবে জড়িত। আপনারা আপনাদের নিজেদের ইতিহাস পড়ে দেখেন 70 দশকের। আপনারা গণভোটের মধ্য দিয়ে জিয়াউর রহমান সাহেবের ওই শাসনামলের বৈধতা অর্জন করেছিলেন, 19 দফার বৈধতা অর্জন করেছিলেন, সামরিক ফরমানের মধ্য দিয়ে যে সংবিধান সংশোধন করা হয়েছিল সেগুলোর বৈধতা অর্জন করেছিলেন। আজকে আপনারা বলছেন যে গণভোট জনগণ বোঝে না, এবং এরকম একটা সমাবেশে তিনি বলেছেন আপনারা কি গণভোট বোঝেন? তো আপনি কি আশা করেন যে জনগণ বলবে না আমরা গণভোট বুঝি না? জনগণ এটা বলবে না। বাংলাদেশের জনগণ, আমি এটা আরেকটা প্রোগ্রামে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনারা গণভোটে না ক্যাম্পেইনে নামেন, তারপরে দেখেন যে আপনাদের কিভাবে শোচনীয় পরাজয় ঘটে। কারণ বাংলাদেশের জনগণ এই জুলাই সনদ যেটুকু হয়েছে এইটুকুকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, কোনোভাবে আপনারা এটাকে নাতে আনতে পারবেন না। ফলে এই রাজনীতি, এবং এইটাকে আপনি আরো দেখবেন যে আমির খসরু সাহেবও এই একই কথা বলেছেন যে এই জুলাই সনদের কোনো দরকার নাই, আমাদের 31 দফায় শেষ কথা। 31 দফায় যে তারা বলেছেন সেগুলো তো তারা মানছেন না। তাদের 31 দফায় বলা আছে যে তারা আলাপ আলোচনা করবেন, তাদের 31 দফায় বলা আছে তারা উচ্চকক্ষ গঠন করবেন, তাদের 31 দফায় আরো অনেক সুন্দর সুন্দর কথা বলা আছে। এগুলো তো এখন তারা সেগুলো তো নাই, তারা ক্ষমতায় যাওয়ার জন্য মুখিয়ে আছেন। নির্বাচন ছাড়া যে কোনো আলোচনা তাদের কাছে একটা বিষ মনে হয়। বিএনপির আজকে এই পরিস্থিতি, এবং এইটা করে তারা সারা দেশে একটা সহিংস পরিস্থিতি তৈরি করেছে মনোনয়নকে কেন্দ্র করে। আমাদের বিভিন্ন নেতারা বিভিন্ন প্রোগ্রামে কিন্তু বলেছেন যে অলিখিত হরতাল চলছে, জ্বালাও পোড়াও চলছে সারা দেশে, এবং মুখোমুখি সংঘর্ষ চলছে, গোলাগুলি চলছে। আজকের নিউজ, আজকে গোয়েন্দা রিপোর্ট যেটা ইসিকে দিয়েছেন গোয়েন্দারা, 67% নির্বাচনী কেন্দ্র, ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। 67%। যদি 20% ঝুঁকিপূর্ণ থাকতো, যদি 25% ঝুঁকিপূর্ণ থাকতো, যে এগুলো ঠিক করা যাবে। একটা দেশের 28,000 ভোট কেন্দ্রের মধ্যে যদি 67% ভোট কেন্দ্র যদি ঝুঁকিপূর্ণ থাকে, কিভাবে নির্বাচনী পরিবেশ তৈরি হবে? আমি নিজে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে আমি নির্বাচন করতে চাই,
আমি তো আস্থাহীনতায় ভুগছি। একজন ক্যান্ডিডেটকে তো ইতিমধ্যে গুলি করা হয়েছে, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাহলে জনগণ কিভাবে আস্থা পাবে? কিভাবে অন্তর্বর্তী সরকার এই যে লিপ সার্ভিসিং দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা, শ্রেষ্ঠ নির্বাচন করবেন? আপনি ভাই শ্রেষ্ঠ নির্বাচন করার দরকার নাই, এটা সুষ্ঠু নির্বাচন করেন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশই তো দেখতে পাচ্ছি না। সহিংস পরিস্থিতি, এরকম একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে আছে, এবং যারা পেশি শক্তি নির্ভর রাজনীতি করতে চায় না তাদেরকে আপনারা কিভাবে আশ্বস্ত করবেন এই অন্তর্বর্তী সরকার?